কানাত আল সুয়াইশ বা সুয়েজ ক্যানেল মিশরের পবিত্র ভূমি সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল। সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। এটি মিশরে অবস্থিত এবং ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে। এই খালের মাধ্যমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে জাহাজ চলাচল করে, যা বিশ্ব বাণিজ্যের গতিকে ত্বরান্বিত করেছে। আজকে আমরা সুয়েজ খালের ইতিহাস, অর্থনৈতিক গুরুত্ব, ভূরাজনৈতিক প্রভাব এবং বর্তমান চ্যালেঞ্জগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা সময় ইউরোপ থেকে এশিয়া যাওয়ার জন্য আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে যেতে হতো। এতে করে সমুদ্রপথে প্রায় ৭,০০০ কিলোমিটার পথ বেশি পাড়ি দিতে হতো জাহাজগুলোকে। প্রাচীনকাল থেকেই ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করতে একটি খালের প্রয়োজনীয়তা বুঝতেন মিশরের শাসকরা। ২০০০ খ্রিস্টপূর্ব সময়কালে নীল নদের সঙ্গে লোহিত সাগরের সংযোগ স্থাপনে বেশ কিছু ছোট ছোট খাল খনন করা হয়েছিল। তবে সে সময় দুই সমুদ্র সরাসরি সংযুক্ত হয়নি। এসব প্রচেষ্টার ফলাফল হিসেবেই পরে আধুনিক সময়ে লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ ঘটে এই খালের মাধ্যমে। ধারণা করা হয় ফারাও সেনুস্রেত তৃতীয় এর আমলে ১৮৮৭ থেকে ১৮৪৯ খ্রিস্টপূর্ব নীল নদের সঙ্গে লোহিত সাগরের সংযোগ স্থাপনে এই খাল খনন করা হয়। খালটি পলি জমে প্রায়ই পরিত্যক্ত হয়ে পড়ত। পরে এই খালের সংস্কার কাজ করেন ফারাও নেকো দ্বিতীয়। তিনি খালটিকে দুই সাগরে যুক্ত করতে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেন। তবে নানা কারণে তার প্রচেষ্টা সফল হয়নি। পরে এই খালের সংস্কার কাজ ও বর্ধিতকরণের উল্লেখযোগ্য উদ্যোগ নেন টলেমীয় ফারাওরা এবং পারস্যের সম্রাট দারিউস দ্য গ্রেট। বিশেষ করে মিশরে টলেমি শাসনামলে এই খাল সমৃদ্ধ হয় এবং আকর্ষণীয় পর্যটন হিসেবে রূপ নেয়। তবে ফারাওদের আমলে খালটির খনন কার্য শুরু হলেও দুই সমুদ্রের মিলন হয়নি। লোহিত সাগর ও ভূমধ্যসাগরের উচ্চতার ভিন্নতার কারণে দারিউসের মতো সম্রাটও খাল খনন শেষ করতে পারেননি। পরে দীর্ঘকাল এই খাল খননের বড় উদ্যোগ আর কেউ নেননি। ওসমানীয় শাসনামলে তুর্কি প্রধানমন্ত্রী মোহাম্মদ পাশা এই খাল খননের পরিকল্পনা করেছিলেন। তবে প্রকল্প বাস্তবায়নের সময় ও ব্যয় দেখে সে পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাননি ওসমানীয় সুলতান। পরে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৮ সালে মিশর দখলের পর দুই সাগরের মধ্যে সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে ওই অঞ্চলে প্রকৌশলীদের একটি দল পাঠান। তবে তার প্রকৌশলীরা কিছু ভুল হিসেব নিকেশ করে নেপোলিয়নকে জানান ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর কমপক্ষে ৩০ ফুট উচ্চতায়। দুই সাগর সংযুক্ত করতে যদি কোনো খাল খনন করা হয় তাহলে পুরো অঞ্চল জুড়ে ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে। এমন পরামর্শে খাল খননের প্রকল্প স্থগিত করেন নেপোলিয়ন। ১৮৪৭ সাল পর্যন্ত খাল খননের প্রকল্প স্থগিত থাকে। ওই বছর ফরাসি প্রকৌশলী লিনান্তো দি বেলফন্দের আগ্রহে গবেষকদের একটি দল ওই অঞ্চলে যায় এবং তারা গবেষণা করে দেখেন দুই সাগরের মধ্যে উচ্চতা এত বেশি নয় এবং খাল খনন করে দুই সাগর যুক্ত করলে বন্যার কোনো ঝুঁকি নেই। ১৮৫৪ সালে ফের সুয়েজ খাল খনন শুরু হয়। সে সময় ফার্দিনান্দো ডি লেসপেস নামের এক ফরাসি কূটনীতিক মিশরের শাসক সাইদ পাশার কাছ থেকে খাল খননের অনুমতি নেন এবং তিনি সুয়েজ খাল কোম্পানি প্রতিষ্ঠা করে খাল খনন শুরু করেন।
আধুনিক সুয়েজ খাল খননের পর খুলে দেওয়া হয় 1869 সালে। 1869 সালের 17 নভেম্বর এ খালের উদ্বোধন হয়। ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যের এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায় এতে। আফ্রিকা ও এশিয়ায় বিস্তীর্ণ সাম্রাজ্য নিয়ন্ত্রণে এই খালের গুরুত্ব ইউরোপীয়দের কাছে ছিল খুব বেশি। তবুও খাল খননের আগে যে সংখ্যক জাহাজ চলাচল করবে বলে ধারণা করা হয়েছিল, প্রথম 2 বছর সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এর মধ্যে খালের মালিক মিশরের শাসক ইসমাইল পাশা, ফ্রান্স ও অন্যান্যরা আর্থিক সংকটে পড়ে যায়। ফলে 1875 সালে খালের শেয়ার যুক্তরাজ্যের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয় তারা। তারপরও খালের বেশিরভাগ মালিকানা থেকে যায় ফ্রান্সেরই হাতে। 1882 সালে অ্যাংলো মিশরীয় যুদ্ধ শুরু হয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত হয় মিশর। বিশাল ব্রিটিশ সাম্রাজ্যের বাণিজ্য ও সামরিক স্বার্থে এই খালের গুরুত্ব ছিল অপরিসীম। ফলে 1922 সালে মিশর স্বাধীন হয়ে গেলেও সুয়েজ খালের নিয়ন্ত্রণ ছাড়েনি ব্রিটেন। 1936 সালে ব্রিটেন ও মিশর অ্যাংলো মিশরীয় চুক্তি নামে এক চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তিতে সুয়েজ খাল নিয়ন্ত্রণে ব্রিটিশ সৈন্যরা ওই অঞ্চলে থাকতে পারে। 1956 সাল পর্যন্ত ব্রিটেনের সৈন্যরা সুয়েজ খাল নিয়ন্ত্রণ করে। তবে আধুনিক স্বাধীন মিশরের দ্বিতীয় প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের 1954 সালে ক্ষমতায় এসেই সুয়েজ খালের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্যোগ নেন। 1956 সালের জুলাই মাসে সুয়েজ খাল জাতীয়করণ করেন গামাল আব্দুল নাসের। সে সময় যুক্তরাজ্য ও মিশরের সম্পর্ক অবনতি হয় এবং গোটা মধ্যপ্রাচ্যে এর প্রভাব পড়ে। শীতল যুদ্ধের সময়ের ওই ঘটনায় সোভিয়েত ইউনিয়নের সমর্থন পায় মিশর। সোভিয়েত অর্থনৈতিক ও সামরিক শক্তির সমর্থনে সুয়েজ খাল অঞ্চল থেকে ব্রিটিশ সেনাদের জোরপূর্বক সরিয়ে দেন গামাল আব্দুল নাসের। এতে ব্রিটিশ ও ফ্রান্স মিশরের ওপর চটে যায়। 1956 সালেই যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েলের সামরিক জোট মিশর আক্রমণ করে এবং সুয়েজ খালের দখল নেয়। তবে সোভিয়েত ইউনিয়ন এ ঘটনার কড়া প্রতিক্রিয়া দেখায়। এদিকে যুক্তরাষ্ট্রও মিশর থেকে সেনা প্রত্যাহার না করলে 3 দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেয়। এমন পরিস্থিতিতে কানাডার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লেস্টার বি পিয়ারসন গুরুত্বপূর্ণ এই জলপথে সংঘাত এড়িয়ে সবার অধিকার নিশ্চিত করতে জাতিসংঘকে শান্তিরক্ষা বাহিনী তৈরি ও সেখানে মোতায়েনের প্রস্তাব করেন। 1956 সালের 4 নভেম্বর জাতিসংঘ পিয়ারসনের প্রস্তাব গ্রহণ করে ও শান্তিরক্ষা বাহিনী নামক ধারণা অনুমোদন করে। ওই ঘটনা থেকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী গঠিত হয়। 1957 সালে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য খালটি ফের খুলে দেওয়া হয়। বর্তমানে সুয়েজ খালটি পরিচালনা করছে সুয়েজ ক্যানেল অথরিটি। সুয়েজ খালের মালিকানা নৌযান চলাচলের জন্য খুলে দেওয়া হয় 17 নভেম্বর 1869 সালে। এটি 26 জুলাই 1956-তে জাতীয়করণ করা হয়। এর দৈর্ঘ্য 193.3 কিলোমিটার। মিশর 1956 সালে সুয়েজ খালকে জাতীয়করণ করে। এর মালিকানা ও পরিচালনার দায়িত্ব মিশরের সুয়েজ ক্যানেল অথরিটির ওপর ন্যস্ত। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সুয়েজ খাল শান্তিকালীন অথবা যুদ্ধকালীন সবসময়ই যে কোনো দেশের পতাকাবাহী বাণিজ্যিক বা যুদ্ধ জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ব বাণিজ্যে সুয়েজ খালের গুরুত্ব। মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত কৃত্রিম খাল এটি। বিভিন্ন পরিসংখ্যান মতে বিশ্বের প্রায় 90% বাণিজ্য সমুদ্রপথে হয়ে থাকে। এশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত জলপথ হল 120 মাইল দৈর্ঘ্য এই সুয়েজ খাল। মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত কৃত্রিম খাল এটি। সুয়েজ খাল না থাকলে ইউরোপ থেকে এশিয়ায় জলপথে পণ্য পরিবহন করতে হলে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো।
2019 সালে এই খাল দিয়ে 19,000 জাহাজে 120 কোটি টন পণ্য পরিবহন করা হয়, যা ওই বছর সমুদ্রপথে বিশ্ব বাণিজ্যের প্রায় 8 ভাগের 1 ভাগ। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, দক্ষিণ এশিয়া ও চীনের বহু উৎপাদক প্রতিষ্ঠান তাদের পণ্যবাহী জাহাজ এই খাল দিয়ে ইউরোপে পাঠায়। আর মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজ ইউরোপে পাঠাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী যুদ্ধ বা শান্তি যে কোনো সময় যে কোনো দেশের জাহাজ সুয়েজ খাল ব্যবহার করতে পারবে। উল্লেখ্য, অতিরিক্ত ভিড়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের যখন তখন আক্রমণের আশঙ্কা, 2021 সালে এভার গিভেন নামের একটি জাহাজ অন্য জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়ায় অনেক দিন পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকা সহ নানা কারণে সাম্প্রতিক সময়ে সুয়েজ খাল থেকে মিশরের আয় অনেকখানি কমে গিয়েছিল। অন্যদিকে এর নেতিবাচক প্রভাব ইউরোপ ও এশিয়ার অনেক দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও কম বেশি পড়েছে, যার মধ্যে বাংলাদেশেও রয়েছে। বাণিজ্যিক পণ্যের প্রবাহ। সুয়েজ খালের মাধ্যমে প্রতিদিন হাজারো জাহাজ তেল, গ্যাস, পণ্য সামগ্রী ও কাঁচামাল পরিবহন করে। বিশ্বের প্রায় 12% সামুদ্রিক বাণিজ্য এই খালের মাধ্যমে সম্পন্ন হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির জন্য এই খাল অপরিহার্য। চীন এরই মধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে মধ্য এশিয়া ও ইউরোপের জন্য বিকল্প বাণিজ্য পথ তৈরি করছে। এছাড়া উত্তর মেরু অঞ্চলে বরফ গলার কারণে নর্দার্ন সি রুট ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে, যা সুয়েজ খালের ওপর চাপ সৃষ্টি করতে পারে। সুয়েজ খাল শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি প্রাণকেন্দ্র। এর ইতিহাস, ভূ-রাজনৈতিক গুরুত্ব এবং অর্থনৈতিক প্রভাব একে অনন্য করে তুলেছে। তবে জলবায়ু পরিবর্তন, প্রতিযোগিতা ও নিরাপত্তা ঝুঁকির মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে এই খালকে ভবিষ্যতেও প্রাসঙ্গিক রাখতে হবে। বিশ্ব বাণিজ্যের গতিপথ নির্ধারণে সুয়েজ খালের ভূমিকা আগামী দিনেও অপরিহার্য হয়ে থাকবে। আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান, তাহলে নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। পৃথিবীর এরকম অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।